আজকের নিবেদন সাদাত হাসান মান্টো রচিত কিছু ছোট গল্পের অনুবাদক মুবিনুল হক। শিয়া হাসিয়ে। অনুবাদক বলছেন 1947 সালে দেশভাগ হয়। দেশভাগের অব্যবহিত আগে বা পরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল, সেই সব দাঙ্গার মর্মান্তিক বিবরণ মান্টো যেমন তাঁর বিভিন্ন গল্পে লিপিবদ্ধ করেছেন, তেমনি শিয়া হাসিয়ে শিরোনামে বহু ছোট ছোট শ্লেষাত্মক গল্পকণিকায় বিবৃত করেছেন। শিয়া হাসিয়ের অর্থ কালো সীমান্ত বা ব্ল্যাক বর্ডার। শিয়া শব্দটির আরেকটি অর্থ হল অন্ধকার এবং হাসিয়া মানে প্রান্ত বা সীমান্ত। কাজে এই গল্পকণিকাগুলিকে আমি প্রান্তিক আধার নামেও চিহ্নিত করতে পারি। যা হোক, এখানে শিয়া হাসিয়ের থেকে নির্বাচিত কয়েকটি গল্পকণিকা অনুদিত হল। প্রথম গল্প ভাগাভাগি। একটি লোক একটি কাঠের সিন্দুক বেছে নিয়েছিল, কিন্তু যখন সে ওটি তুলতে গেল 1 ইঞ্চিও নড়াতে পারল না। অন্য একজন, সে হয়তো তার পছন্দ মতো কিছু খুঁজে পাচ্ছিল না, সিন্দুক তুলতে যাওয়া লোকটিকে শুধাল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? সিন্দুক তুলতে যাওয়া লোকটি তার সাহায্য নিতে রাজি হয়ে গেল। আর সেই দ্বিতীয় লোকটি, যে তার পছন্দ মতো জিনিস খুঁজে পাচ্ছিল না, সে তার শক্তপোক্ত হাত দিয়ে সিন্দুকটি নড়িয়ে ফেলল আর সেটি নিজের পিঠের উপর তুলে ফেলল। প্রথমজন ওকে সাহায্য করল, তারপর দুজনেই ওখান থেকে বেরিয়ে পড়ল। সিন্দুকটি খুব ভারী ছিল, সেটির ওজনের ভারে দ্বিতীয়জনের পিঠ বেঁকে যাচ্ছিল, পা টলমল করছিল। কিন্তু লুটের মালের ভাগের লোভ ও শারীরিক ক্লেশের অনুভূতিকে প্রায় মেরে ফেলেছিল। সিন্দুকটি যে পিঠে তুলেছিল তার তুলনায় সিন্দুকটি যে প্রথমে দখল করেছিল সে ছিল খুবই দুর্বল। রাস্তায় সারাক্ষণ সে তার এক হাত সিন্দুকে ঠেকিয়ে সাহায্যের বাহানায় আসলে নিজের অধিকার কায়েম রেখেছিল। এভাবে দুজনে যখন এক নিরাপদ জায়গায় পৌঁছালো, সিন্দুকটি একদিকে রেখে দ্বিতীয় লোকটি, যে ওটা বয়ে আনার সবটুকু কষ্ট সহ্য করেছে, সে বলল, এবার বলো, এই সিন্দুকের মাল থেকে আমাকে কতটা দেবে? সিন্দুকটি প্রথমে যে দেখেছিল সে জবাব দিল, 1/4। এইটা খুব কম হয়ে যাচ্ছে। মোটেই কম নয়, বরং বেশি, কারণ আমি সিন্দুকটা সবার আগে দখল করেছিলাম। ঠিক আছে, কিন্তু এই কোমর ভেঙে ফেলার মতো ভারী সিন্দুকটা কে এখান পর্যন্ত উঠিয়ে আনলো? ঠিক আছে, আধা দিতে রাজি তো? বেশ, খোলো সিন্দুক। সিন্দুক খোলা হলো। তার ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে এলো। ওর হাতে তলোয়ার ছিল। বাইরে বেরিয়েই সে ওই 2 ভাগীদারকে 4 টুকরোয় ভাগ করে ফেলল। উচিত বিচার। যখন হামলা হলো, পাড়ার মধ্যে বিরোধী দলের কিছু মানুষ খুন হয়ে গেল। যারা বেঁচে থাকলো তারা প্রাণ হাতে করে পালিয়ে গেল, কিন্তু একজন পালাতে পারেনি। সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তাদের পাতাল কক্ষে বা বেসমেন্টে লুকিয়ে থাকল। 2 দিন আর 2 রাত ওরা স্বামী স্ত্রী ভয়ে ত্রাসে সেখানেই কাটিয়ে দিল, দাঙ্গাবাজদের আগমনের অপেক্ষায়। কিন্তু কেউ এলো না। আরও 2 দিন কেটে গেল। মৃত্যু ভয় ধীরে ধীরে কমতে লাগলো, কিন্তু ক্ষুধা আর তৃষ্ণার জ্বালা অনেক বেড়ে গেল। আরও 4 দিন কেটে গেল। ওদের স্বামী স্ত্রীর মধ্যে মরণ বাঁচন সম্পর্কে আর কোনো আগ্রহই থাকলো না। পাতাল কক্ষের আশ্রয় ছেড়ে দুজনেই বেরিয়ে এলো। পুরুষটি অত্যন্ত দুর্বল কণ্ঠে লোকজনের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে বলল, আমরা দুজন তোমাদের কাছে আত্মসমর্পণ করছি। এবার তোমরা আমাদের মেরে ফেলো।
যাদের ওরা একথা বলেছিল তারা খুব চিন্তায় পড়ে গেল। বলল, আমাদের ধর্মে তো মশাই প্রাণী হত্যা পাপ। আসলে ওরা সকলেই জৈন ধর্মের মানুষ ছিল, তাই এ বিষয়ে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করল আর স্বামী স্ত্রীকে উচিত বিচারের জন্য অন্য পাড়ার মানুষজনদের হাতে তুলে দিল। পরের গল্প, পারিশ্রমিক। লুটমারের বাজার সেরকমই গরম ছিল, আর সেই গরমে চারিদিকে লকলকিয়ে ওঠা আগুন ক্রমাগত বেড়ে চলেছিল। অনেকক্ষণ পর ফটফট আওয়াজ শোনা গেল। গোলাগুলি শুরু হয়ে গেল। পুলিশ দেখল সমস্ত বাজার একদম ফাঁকা, কিন্তু দূরে ধোঁয়াচ্ছন্ন মোড়ে একজনের ছায়া দেখা গেল। পুলিশ সিটি বাজাতে বাজাতে তার দিকে ধেয়ে গেল। ছায়াটিও দ্রুত সেই ধোঁয়ার ভিতর ঢুকে গেল। পুলিশও ধোঁয়ায় ঢুকে ওকে অনুসরণ করল। ধোঁয়ার এলাকা শেষ হতেই পুলিশ দেখল যে এক কাশ্মীরি শ্রমিক তার পিঠে একটি ওজনদার বস্তা উঠিয়ে পালিয়ে যাচ্ছে। সিটি মারতে মারতে পুলিশের গলা শুকিয়ে এলো, কিন্তু সেই কাশ্মীরি মজদুর থামল না। পিঠে ভারী বস্তা ছিল, কিন্তু সে এমনভাবে দৌড়াচ্ছিল যেন তার পিঠে কিছুই নেই। পুলিশেরা হাঁপাতে লাগলো। একজন তো বিরক্ত হয়ে পিস্তল বের করে ধাঁই করে দেগে দিল। গুলি গিয়ে লাগলো কাশ্মীরি শ্রমিকের পায়ের গুলফে। ওর পিঠ থেকে বস্তা খসে পড়ল। ঘাবড়ে গিয়ে সে পিছন দিকে পালাতে পালাতে সিপাহীদের দিকে তাকালো। পা থেকে ঝরে পড়া রক্তের দিকেও সে নজর দিল। তারপর এক ঝটকায় আবার বস্তা পিঠে তুলে পালাতে লাগলো। সিপাহীরা একবার ভাবল, যেতে দাও, নরকে যাক বেটা। খানিক খোঁড়াতে খোঁড়াতে কাশ্মীরি শ্রমিকটি হঠাৎ পড়ে গেল। বস্তা তার উপরই পড়ল। সিপাহীরা ওকে ধরে ফেলল। বস্তা সমেত থানায় নিয়ে গেল। রাস্তায় কাশ্মীরি শ্রমিক মিনতি করে বলল, হজরত, আপনারা আমাকে ধরেছেন কেন? আমি তো গরিব মানুষ, মাত্র এক বস্তা চাল নিয়েছি। বাড়িতে সবাই অভুক্ত, এই চাল পেলে খেতে পাবে। আপনারা আমাকে মিথ্যেই গুলি মেরেছেন। কিন্তু ওর একটি কথাও শুনল না ওরা। থানাতেও কাশ্মীরি শ্রমিক নিজের সপক্ষে অনেক কিছু বলল। হজরত, অন্যেরা তো বড় বড় মাল তুলে নিয়ে গেল, আমি তো মাত্র এক বস্তা চাল নিয়েছি। হজরত, আমি বড় গরিব, অথচ রোজই ভাত খেতে হয়। এসব বলতে বলতে যখন সে ক্লান্ত হয়ে গেল, সে তার ময়লার টুপি খুলে কপালের ঘাম মুছল আর চালের বস্তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতে তাকাতে দারোগা সাহেবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে হজরত, বস্তা আপনারা নিজেদের কাছে রেখে দিন, কিন্তু আমি আমার পারিশ্রমিক চাইছি, 4 আনা। নির্দোষ বিজ্ঞাপন। আগুন লাগতেই সারা পাড়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কেবল একটি মাত্র দোকান রক্ষা পেয়েছিল। দোকানটির মাথার উপর সাইনবোর্ডে লেখা ছিল, এখানে বাড়ি বানানোর সকল সরঞ্জাম পাওয়া যায়। খবরদার! হামলাবাজরা খুব কসরত করে বাড়ির মালিককে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো। কাপড় চোপড় ছিঁড়ে যেতেই সে তেড়ে ফুঁড়ে বলে উঠল, তোমরা আমাকে মেরে ফেলো, ক্ষতি নেই, কিন্তু খবরদার, আমার টাকা পয়সা কেউ হাত দেবে না। সরি। পেট কাটতে কাটতে ছুরিটি নাভির নিচ পর্যন্ত এসে ঠেকেছে। পাজামার দড়ি কেটে গেল। যে ছুরি চালাচ্ছিল হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে এলো, সরি, মিস্টেক হো গিয়া। রেহাই, দয়া করো, রেহাই দাও, আমার চোখের সামনে আমার যুবতী মেয়েকে মেরো না। ঠিক আছে, ওর কথাই মেনে নেওয়া যাক। ওর মেয়ের কাপড় খুলে টাঙিয়ে দাও মাঝখানে। সুচিশীল। গাড়ি স্টেশনে দাঁড়িয়েছিল। 3 জন বন্দুকধারী একটি কামরার কাছে এলো।
জানালা দিয়ে মাথা গলিয়ে ওরা যাত্রীদের জিজ্ঞেস করলো, ক্যা জানাব, কই মুরগা হ্যায়? একজন যাত্রী কিছু বলতে গিয়ে থেমে গেল। অন্যান্যরা জবাব দিল, জি নেহি। কিছুক্ষণ পর 4 জন বল্লমধারী এলো। জানালা দিয়ে মাথা গলিয়ে যাত্রীদের শুধালো, কিউ জানাব, কই মুরগা মুরগা হ্যায়? সেই যাত্রী যিনি আগেরবার কিছু বলতে গিয়ে থেমে গিয়েছিলেন, তিনি জবাব দিলেন, জি মালুম নেহি, আপ আন্দার আকার संडास में देख लीजिए। বল্লমধারীরা ভিতরে এলো। বাথরুমের দরজা ভাঙা হলে তা থেকে এক মুরগা বেরিয়ে এলো। বল্লমধারীদের একজন অন্যদের শুধালো, করতে হালাল? অন্যরা বলল, নেই নেই নেই, ডিব্বা খারাপ হয়ে যায়গা, বাহার লে চলো। পশুত্ব। খুব কষ্ট করে ওরা স্বামী স্ত্রী ঘরের সামান্য কিছু রক্ষা করতে পেরেছিল, কিন্তু যুবতী মেয়েটির কোনো খোঁজ পাওয়া গেল না। ছোট বাচ্চা মেয়েটিকে তার মা বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল। একটি গর্ভবতী মোষ ছিল। হামলাবাজরা সেটি হাঁকিয়ে নিয়ে গেছে। গাভীটি রক্ষা পেয়েছে, কিন্তু তার বাছুরটি পাওয়া যাচ্ছে না। ওরা স্বামী স্ত্রী ওদের ছোট মেয়ে আর গাভীটিকে নিয়ে এক জায়গায় লুকিয়েছিল। গাঢ় অন্ধকারের রাত। বাচ্চা মেয়েটি ভয় পেয়ে কাঁদতে শুরু করতেই নীরব সেই পরিবেশে কেউ যেন ঢোল পেটাতে শুরু করে দিল। মা ভয় পেয়ে বাচ্চা মেয়েটির মুখে হাত চাপা দিল, যাতে শত্রুরা কেউ এই আওয়াজ না শুনতে পায়। কান্নার শব্দ চাপা পড়ে গেল। মেয়ের বাবা আরও সাবধানতার প্রয়োজনে মোটা এক চাদর দিয়ে ঢেকে দিল মেয়েকে। কিছুক্ষণ পর দূর থেকে কোনো বাছুরের ডাক শোনা গেল। গাভীর কান খাড়া হলো। গাভীটি উঠে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগলো, হামলাতে লাগলো। তাকে চুপ করানোর বহু চেষ্টা করা হলো, কিন্তু সবই ব্যর্থ হলো। গোলমাল শুনে শত্রুরা এসে পড়ল। দূরে মশালের আলো দেখা গেল। স্ত্রী অত্যন্ত রেগে গিয়ে স্বামীকে বলল, তুমি ওই পশুটিকে সঙ্গে এনেছিলে কেন? জুতো। কল্লোলিত জনতা তাদের দিক বদল করে স্যার গঙ্গারামের স্ট্যাচুর উপর আছড়ে পড়ল। লাঠি মারা হলো, ইট পাটকেল ছোঁড়া হলো। একজন তো স্ট্যাচুর মুখে আলকাতরা মাখিয়ে দিল। আরেকজন অনেকগুলো পুরানো জুতো জোগাড় করে মালা তৈরি করেছিল। সেই মালা সে স্ট্যাচুর গলায় পরানোর জন্য এগিয়ে গেল, কিন্তু ততক্ষণে পুলিশ এসে গুলি চালাতে শুরু করে দিয়েছে। জুতোর মালা পরাতে যাওয়া লোকটি আহত হলো। তাকে চিকিৎসার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। হালাল আর ঝটকা। আমি ওর শ্বাসনালীতে ধীরে ধীরে ছুরি চালিয়ে ওকে হালাল করে দিলাম। এ তুমি কি করলে? কেন? ওকে হালাল করলে কেন? এভাবে করলেই আনন্দ পাওয়া যায়। ওরে আনন্দ পাওয়ার পোলা, আর তোকে ঝটকা করা উচিত, ঠিক এভাবে। আর হালালকারীর লোকটির ঘাড় মুহূর্তে ঝটকা হয়ে গেল। নজরদারি। তার বন্ধু বকে স্বধর্মের মানুষ পরিচয় দিয়ে তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর জন্য মিলিটারিদের এক মোর্চার সঙ্গে রওনা হয়ে গেল। রাস্তায় ধর্ম পরিচয় গোপনকারী মিলিটারিদের জিজ্ঞেস করল, কি খবর মশাইরা, আশেপাশে কোনো ঘটনা ঘটেছে নাকি? জবাব পাওয়া গেল, তেমন বিশেষ কিছু না, তবে অমুক মহল্লায় একটা কুকুর মারা গেছে। চমকে উঠে জিজ্ঞেস করল, আর কিছু? জবাব পাওয়া গেল, বিশেষ কিছু না, নদীর ধারে 3 কুকুরের লাশ পাওয়া গেছে। এবার বয়ের হয়ে মিলিটারিদের জিজ্ঞেস করল, মিলিটারিরা কিছু ব্যবস্থা করতে পারে না? জবাব পাওয়া গেল, কেন পারবে না, সব কাজ তো ওদের নজরদারিতেই হয়।
আক্ষেপ। চলন্ত রেলগাড়ি থামিয়ে দেওয়া হয়েছিল। অন্য ধর্মের যারা ছিল তাদের সকলকে বাইরে এনে তলোয়ার মেরে আর গুলি করে হত্যা করা হলো। গাড়ির অন্য যাত্রীদের সেখান থেকে সরিয়ে এনে হালুয়া, দুধ আর কলা দিয়ে আতিথ্য করা হলো। গাড়ি আবার চলতে শুরু করার আগে আতিথ্য দানকারীদের মুখিয়া যাত্রীদের কাছে হাত জোর করে বলল, প্রিয় ভ্রাতা ও ভগিনীগণ, গাড়ি আসার সংবাদ আমরা অনেক দেরিতে পেয়েছি, তাই যেভাবে আপনাদের আতিথ্য করতে চেয়েছিলাম সেভাবে সেবা করতে পারলাম না। সহযোগিতা। 40-50 জনের একটি দল লুটপাটের উদ্দেশ্যে একটি বাড়ির দিকে এগিয়ে গেল। সহসা সেই ভিড় ঠেলে এক মাঝবয়সী দুবলা পাতলা মানুষ এগিয়ে এলো। সে ঘুরে দাঁড়িয়ে নেতৃত্বের ঢঙে হামলাবাজদের সম্বোধন করে বলল, ভাইসব, ওই বাড়িটিতে কল্পনাতীত সম্পদ আর অগুন্তি মূল্যবান জিনিসপত্র রয়েছে। এসো, আমরা সবাই মিলে এটি দখল নিই আর লুটের মাল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই। আকাশে কয়েকটি লাঠির বিদ্যুৎ ঝলক খেলে গেল। কয়েকজন মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুঁড়ল। স্লোগানের উচ্চকিত আওয়াজ ফোয়ারার মতো ফেটে পড়ল। 40-50 জনের দলটি সেই মাঝবয়সী দুবলা পাতলা মানুষটির পেছনে পেছন বাড়িটির দিকে দ্রুত এগিয়ে চলল। কারণ সেখানে কল্পনাতীত সম্পদ আর অগুন্তি মূল্যবান জিনিসপত্র রয়েছে। বাড়িটির সদর দরজার পাশে দাঁড়িয়ে দুবলা পাতলা মানুষটি আবার হামলাবাজদের উদ্দেশ্যে বলল, ভাইসব, এই বাড়িতে যা কিছু আছে তা সবই তোমাদের, কিন্তু জিনিসপত্র নিয়ে নিজেদের মধ্যে মারামারি করো না যেন। এবার এসো। দরজায় তালা লাগানো রয়েছে, একজন চিৎকার করে বলল। অন্য কেউ আরও জোরে বলল, ভেঙে দাও, ভেঙে দাও। বাতাসে কয়েকটি লাঠি ঝলসে উঠল। কয়েকজন মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুঁড়ে দিল। স্লোগানের আওয়াজ ফোয়ারার মতো ছড়িয়ে পড়ল। যারা দরজা ভাঙার কাজে লেগে পড়েছিল, দুবলা পাতলা মানুষটি হাতের ইশারায় তাদের নিষেধ করল। মুচকি হেসে বলল, ভাই সব থামুন, আমি এটি চাবি দিয়ে খুলে দিচ্ছি। কথা বলে তিনি পকেট থেকে চাবির গোছা বের করলেন আর তা থেকে একটি চাবি বেছে নিয়ে তালা খুলে ফেললেন। শিশু কাঠের ভারী দরজা শব্দ করে খুলতেই পাগল পাড়া জনতা সবেগে ভিতরের দিকে এগিয়ে গেল। দুবলা পাতলা মানুষটি তার কপালের ঘাম জামার হাতায় মুছতে মুছতে বলল, ধীরে ভাই, সব ধীরে। এ বাড়িতে যা কিছু আছে সবই তো তোমাদের, এত তাড়াহুড়ো আর টানাটানির প্রয়োজন কি? সেই ভিড় জনতা মুহূর্তে শান্ত হয়ে গেল। হামলাবাজরা এক এক করে বাড়ির ভিতর ঢুকতে লাগলো। কিন্তু যেমনই লুটপাট শুরু হলো, আবার গোলমাল লেগে গেল। হামলাবাজরা খুবই নির্দয়ভাবে মূল্যবান জিনিসপত্রগুলি হাতাতে লাগলো। দুবলা পাতলা মানুষটি এসব দেখে খুব দুঃখের সঙ্গে হামলাবাজদের বলল, ভাই সব, ধীরে সুস্থে কাজ করো। নিজেদের মধ্যে লড়াই ঝগড়ার কোনো প্রয়োজন নেই। মালপত্র টানাহাজরা করারও কোনো দরকার নেই। সহযোগিতার মাধ্যমে সব কিছু করতে হবে। কেউ যদি অত্যধিক মূল্যবান কিছু হাতিয়ে থাকে তো ঈর্ষা করো না। এত বড় বাড়ি পড়ে রয়েছে, নিজের জন্য অন্য কিছু খুঁজে নাও। আর তা না করে মারামারি করলে তো মূল্যবান জিনিসপত্রগুলো ভেঙে যাবে। এতে তো তোমাদেরই ক্ষতি। হামলাবাজদের মধ্যে আবার শান্ত পরিস্থিতি ফিরে এলো। মালপত্র বোঝাই বাড়িটি ধীরে ধীরে খালি হতে লাগলো। দুবলা পাতলা মানুষটি মাঝে মধ্যে পরামর্শ দিতে লাগলো, দেখো ভাই সব, এটা হলো রেডিও, ধীরে সুস্থে নামাও যেন ভেঙে না যায়। আর এই যে ওর তারটাও সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, গুটিয়ে নাও, ওটা গুটিয়ে নাও। আর হ্যাঁ, এই যে আখরোট কাঠের তেপায়া দেখছো, এটি হস্তিতন্ত্রের জোরে তৈরি, খুবই পলকা জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হয়েছে। না না, এখানে পান করো না, নেশা হয়ে যাবে যে।
আগে ওটি বাড়ি নিয়ে যাও। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, আমাকে মেন সুইচ অফ করতে দাও, না হলে তো তোমাদের শক লেগে যেতে পারে। ইতিমধ্যে অন্যদিকের কোণা থেকে শোরগোল উঠল। 4 জন হামলাবাজ নেতা রেশমি কাপড়ের একটি থান নিয়ে টানাটানি করছিল। দুবলা পাতলা মানুষটি দ্রুত ওদের দিকে এগিয়ে গেল। নরম গলায় বলল, আরে তোমরা তো অবুঝ কেন? এত দামি কাপড় ফালা ফালা হয়ে যাবে যে। এখানে তো সব কিছুই আছে। হয়তো কাপড় মাপার গজও পাওয়া যাবে। গজ খুঁজে আনো আর কাপড় মেপে নিজেদের মধ্যে ভাগ করে নাও। হঠাৎ কুকুরের ডাক শোনা গেল, ঘেউ ঘেউ ঘেউ। মুহূর্তেই এক বিশাল আকারের কুকুর রাজকীয় আভিজাত্যে লাফিয়ে পড়ল। হঠাৎ লাফ মেরেই 2-3 জন হামলাবাজকে আঁচড়ে দিল। দুবলা পাতলার মানুষটি চেঁচিয়ে উঠল, টাইগার টাইগার। ভয়ঙ্কর টাইগারের মুখে তখন এক হামলাবাজের জামার কলার ঝুলছে। দুবলা পাতলা মানুষটি ডাক শুনে লেজ নাড়াতে নাড়াতে টাইগার মুখ নিচু করে তার দিকে এগোতে লাগলো। কুকুরটির আক্রমণে ততক্ষণে হামলাবাজেরা সকলেই পালিয়ে গেছে। কেবল একজন তখনও দাঁড়িয়েছিল, যার জামার কলার কুকুরটির মুখে ছিল। সে দুবলা পাতলা মানুষটিকে জিজ্ঞেস করলো, আপনি কে বলুন তো? দুবলা পাতলা মানুষটি হাসল, বলল, আমি এই বাড়ির মালিক। আরে দেখো, সাবধানে, তোমার হাত থেকে তো কাচের রঙিন জারটা পড়ে যাবে। চিরদিনের ছুটি। ধর ধর, দেখ যেন পালিয়ে না যায়। একটু দৌড়ঝাঁপের পর শিকারটি বাগে এলো। বল্লমটি তাকে এফোড় ওপর করতে উদ্যত হতেই সে কাঁপা গলায় বলল, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি ছুটিতে বাড়ি যাচ্ছি।